রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৬ জনের প্রাণহানি, নিহতের মধ্যে ২ শিশু ও ১ নারী। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর। দিন রাত ২৪ ঘন্টা আমার কাছে আমার সবটুকু খাওয়া দাওয়া নাস্তা পানি কলেজ সব কিছু আমার ছেলে। ফ্যামিলিতে ৩ জনই ছিল, আমার ৩ জনই এখন এক্সপায়ার্ড। বেগম খালেদা জিয়ার স্মরণে কিছুক্ষণ পর সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা। যোগ দেবেন তারেক রহমান, আজও সাধারণের দোয়া মোনাজাত। কেরানীগঞ্জে ৩ সপ্তাহ পর শিক্ষিকার বাড়ি থেকে মা মেয়ের অর্ধগলিত মরদেহ উদ্ধার। ৪ জনকে হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। আমরা যেমন স্বাভাবিক আছে স্বাভাবিক ঘরের ভিতরে লাশ আল্লাহ জানে। আমরা ১৫ দিন আগেই গন্ধ পাইছি, বাড়ি এলে বলছিল যে গন্ধ কিসের। তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান তারা দুইজনেই স্বীকার করে। চট্টগ্রামে অস্ত্রবাজি খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার। ইরানে এবার খামেনির সহযোগী আর ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। হামলা না করতে ওয়াশিংটনকে 4 আরব দেশের চাপ। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর উত্তরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 6 জনে। 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের 7তলা একটি ভবনের 2য় তলায় আগুন লাগলে ধোঁয়া ও আগুনের আটকা পড়েন বাসিন্দারা। ফায়ার সার্ভিস জানায় শুক্রবার সকাল 7:55 তারা আগুনের খবর পান। 2টি ইউনিটের চেষ্টায় 8:25 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 13 জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের কাছাকাছি বেশ কিছু হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কুয়েত মৈত্রী হাসপাতালে 3 জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। তারা হলেন একই পরিবারের কাজী ফজলে রাব্বি, তার স্ত্রী সুবর্ণা এবং তাদের 2 বছরের সন্তান ফাইয়াজ। এর মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে উত্তরার লুবানা হসপিটাল, ঢাকা মেডিকেলের বার্ন এবং স্পেশালাইজড হাসপাতালে মারা গেছেন আরও 3 জন পুরুষ, যাদের মধ্যে একজনের বয়স 17 বছর। তারাও সবাই একই পরিবারের সদস্য। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে অগ্নিকাণ্ডে পুরো এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। বডিতে কোনো বার্নিং বা অন্য কোনো কিছুর নাই, চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। বাপ ছেলে একসাথে মারা গেছে, আর ফজলে রাব্বি হচ্ছে মারা গেছে। সর্বমোট 6 জন, মানে একই পরিবারের 3 জন, আরেক পরিবারের 3 জন, 6 জন। কারো অভিযোগ না থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরিবারের কাছে লাশ জিম্মায় প্রদান করছি। উত্তরায় অগ্নিকাণ্ডের বিষয়ে আরও বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। যুক্ত হচ্ছেন আলামিন হক অহন এবং আহমেদ রেজা। শুরুতেই অহন, আপনার কাছে যাব যে ঘটনাস্থলে তো এখনও ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কোনো ধারণা পেয়েছে কিনা এবং ভেতরে আরও কেউ আটকা পড়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। নিশ্চিত করা হয়েছে, তারপরেও তল্লাশি কার্যক্রম তো চলবেই, সেটি চলছে। একেবারেই শেষ কার্যক্রম এখন সমাপ্ত করা হয়নি। তবে আমি বাসার নিচে আছি, সেই গলিতে আছে। আমি যদি সেই দৃশ্য দেখি, একেবারে শোকে মুহ্যমান এলাকাবাসী। তারা বলছিলেন একটি শুক্রবারের সকালে এত বড় একটি দুর্ঘটনার খবর তারা পাবেন, সেটি তারা কোনোভাবেই কল্পনা করেননি। 5টি মরদেহী গাড়ি এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা দেখছিলাম এখান থেকে 5 জনের মরদেহ আপাতত আমরা দেখছিলাম নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে নেওয়া হবে তাদের এলাকায়, নিজ এলাকায়। সেখানেই তাদেরকে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমরা দেখছিলাম যে শিশু, বয়োবৃদ্ধ, একেবারে যুবক
কেউ এই আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে ফিরতে পারেননি, যে কারণেই এলাকাবাসীও বলছেন সতর্কতা তো আছেও, তারপরে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। 6 জন মানুষের মৃত্যু, আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী নামাজের পরে, বিশেষ করে আশেপাশে হচ্ছে মসজিদ রয়েছে, তারা এলাকা ধরেই যাচ্ছিলেন এবং সেই কথাগুলোই তারা বলছিলেন। সেই শোকটি বা কীভাবে সামলাবে সেই পরিবার, দুটি পরিবার একেবারে কি নিশ্চিহ্ন হয়ে গেল, এবং সেই কথাগুলোই বলছিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী স্বজন যারা আছেন তারা আসছিলেন, অনেকেই সমবেদনা জানাচ্ছিলেন, কিন্তু সেই সমবেদনা শোক ছাপিয়েও আমরা দেখছিলাম মসজিদ শেষে মুসল্লিরা নামাজ শেষে তারা যেন সেই জনস্রোত এই বাসামুখী হয়ে গেছে এবং সবাই এসে শোক জানাচ্ছিলেন, বলছিলেন সেই কথাগুলো। এবং আমি বলছিলাম যেমনটি যে 5টি মরদেহবাহী গাড়ি আমার চোখে পড়ছে, অর্থাৎ এই বাসার সামনের যে গলিটি লোকে লোকারণ্য, সেখানে রাখা হয়েছে। এখান থেকেই তাদের নিজের গ্রামের বাড়িতে মরদেহগুলো নেওয়া হবে। দুটি পরিবারের 6 জন মানুষ একেবারেই চলে গেলেন পৃথিবী ছেড়ে এ ধরনের একটি দুর্ঘটনার কারণে, এবং এলাকাবাসীর চোখে মুখে সেই আতঙ্কের ছাপও আমরা দেখছিলাম। তবে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, যদি ফায়ার সার্ভিস নানান সূত্রের কথাই বলছিলেন। সেই সূত্র অনুযায়ী হয়তো তদন্ত হবে, তারপরও তদন্ত কমিটি গঠন কিংবা তদন্ত পাওয়ার পরও দিন শেষে কিন্তু এই মানুষগুলোর জীবন আর ফিরে পাওয়া যাবে না, সেটি বাস্তবতা। সেই বাস্তবতা মেনেই এলাকাবাসী বলছিলেন যে তাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, শেষবারের মতো অনেকে দেখতে এসেছিলেন, এই এলাকায় দীর্ঘদিন তারা অবস্থান করছিলেন। এলাকার সাধারণ মানুষ কিংবা আশেপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলোর সঙ্গেও তো তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছিল। সেই সম্পর্কের ছেদ ঘটলো, ইতি ঘটলো, সেই মানুষগুলো এখানে এসেছেন শেষ বিদায় জানানোর জন্য। এবং আমি যেমনটি বলছিলাম, মুসল্লিরা তারা একেবারে জনস্রোত হয়ে গেছে এই সড়কটি, এবং সেই দুঃখের কথা তারা বলছিলেন। যেমন আমি যখন সরাসরি সম্প্রচারে তখনও অনেকেই বলছিলেন এক পরিবারের 3 জন, অর্থাৎ মৃত্যু তো একজনের হলেও সেটা কষ্টদায়ক, সেটি যখন একই পরিবারের 3 জন কিংবা 2 পরিবারের 6 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটে, সেটি নিশ্চয়ই হৃদয় বেদরক। এমন ঘটনা আর না ঘটুক সেটিই চান সবাই। শাফি, এই অগ্নিকাণ্ডের পরপরই যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে কয়েকজনকে নেওয়া হয়েছিল কুয়েত মৈত্রী হাসপাতালে, সেখানে ছিলেন আপনি। জানাবেন যে যারা আহত রয়েছেন এখনো তাদের শারীরিক অবস্থা কেমন? শাফিন, আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পারিনি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে স্পটে রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে, অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত ঘটেছিল, যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটেছিল, উত্তরের 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের এই বাড়িটিতেই আসলে আপনি এখন এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ দোতলা থেকে মূলত আগুনের সৃষ্টি হয়, সূত্রপাত ঘটে এবং সেটি পরবর্তীতে ঠিক 3 তলায়, 4র্থ তলায় এবং 5ম তলায় পর্যন্ত সেই আগুনের ব্যাপ্তি ছড়ায়। আপনি এখন যেমনটি দেখছিলেন মূলত 2 তলা এবং 3 তলা সেটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে যদিও এখান থেকে, কিন্তু সেই যে আগুনের যে প্রকট বা যে ব্যাপ্তি সেটি কিন্তু 4র্থ তলা এবং 5ম তলায়ও ছড়িয়ে পড়ে। এবং আমরা যেই 3 জনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে এর আগের সংবাদগুলোতে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা তাদের শ্বাসকষ্ট হয়েছে প্রচণ্ডভাবে ধোয়ার কারণে, তার এর ফলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। চিকিৎসকদের পক্ষ থেকেও তেমনটি জানানো হয়েছে। এখানে একটু আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই প্রচুর মানুষ এখানে ভিড় করছে, এবং এই বাসাটির ঠিক পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা একদিকে এবং তার পাশে একটি মসজিদ আছে। আমি এর আগে সংবাদে জানাচ্ছিলাম মূলত 2 পরিবারের 6 জন, 3 জন করে সদস্য, তারা কিন্তু প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন এখানে, এবং তাদের অবস্থান ছিল 4 তলা এবং 5 তলায়। এবং এর আগে এই পাশেই মূলত যে মসজিদটিতে তাদের মরদেহগুলো সেখানে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মূলত এখানে আসলে প্রথমে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রত্যেকের মরদেহ সেখানে আসলে তাদের নিজেদের গ্রামের বাড়িতে পাঠানো হবে। শাফিন, একটি তথ্য আপনাদেরকে একটু হালনাগাদ তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপর ফায়ার সার্ভিসের তো বেশ কিছু টিম তারা পর্যবেক্ষণ করেছে, একই সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের অর্থাৎ উত্তরা পশ্চিম থানার যে টিমটি সেটি রয়েছে, একই সাথে একটু আগে আমরা দেখছিলাম পিআইবির একটি টিম এসেছে সিআইডির একটি টিম। তারা আসলে বিভিন্ন ঘটনাটি
খতিয়ে দেখা হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে ধারণা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এইটির বাইরে কোনো ধরনের কোনো আলামত থাকে যদি বা কী পরিস্থিতি থাকে সেটি আসলে খতিয়ে দেখবার জন্য সিআইডির একটি টিম এসেছে এবং তারা আলাদা একটি ব্যারিকেড তৈরি করেছে, যে ব্যারিকেডের মাধ্যমে মূলত এখানকার এই যে খুঁটিনাটি বা আলামতগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এবং একটু আগে মূলত পুলিশের একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কার্যক্রমে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কয়জন মারা গিয়েছেন যে আগুনের সৃষ্ট যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণেই মূলত তারা মারা গিয়েছেন, যাদের শরীরে কোনো ধরনের আগুনের ক্ষতচিহ্ন বা বার্নের পুড়ে যাওয়ার যে চিহ্ন সেগুলো কিছুই পাওয়া যায়নি। ফলে সেটিকেও খতিয়ে দেখা হচ্ছে। একটু আগে আমরা দু একজন পাশের এলাকাবাসী বা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন এই দোতলাতেই আসলে এই বাড়ির মালিক তিনি থাকেন, কিন্তু ঘটনার পরপর এখন পর্যন্ত তিনি কোথায় আছেন তার সাথে কেউই যোগাযোগ করতে পারেনি, কিংবা তার পরিবারের সদস্যরা ঠিক কোথায় আছেন সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে তাদের পরিবারের কোনো সদস্য পেলে, যেহেতু এই দোতলা থেকে আগুনের সৃষ্টিপাত হয়েছে, ফলে সেই সূত্রপাত বা ঘটনার ঠিক কেমন করে ঘটলো সেটির একটি প্রাথমিক তথ্য হয়তো মিলত। যদিও এই বাড়ির অর্থাৎ দোতলার যে বাড়ির মালিকের অবস্থান সেখানকার পরিবারের সদস্যদের কাউকেই পাওয়া যায়নি। তবে একটু আগে সিআইডির একটি টিম কিন্তু সেখানে গিয়েছে, তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা বলছিলেন তারা এখনও পুরো জায়গাটিকে তদন্ত করে দেখছে। মূলত শুধুমাত্র দ্বিতীয় তলা না, তারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায় পর্যন্ত একটু গিয়ে দেখবেন, আলাদা আলাদা বিভিন্ন আলামতগুলো খুঁটিনাটি জায়গাতে দেখবেন। আমি ঠিক ডান পাশে এই বাড়িটির ডান পাশের অংশটুকু দেখছিলাম, সেখানে কিন্তু যে এসি ছিল সেই এসিগুলোরও কিন্তু আলাদা বিস্ফোরণ হয়েছে। সেটি একটু দেখাতে চাই শাফিন আপনাদেরকে, যে এই অংশটুকু থেকে কিন্তু সেটি আসলে বিশেষভাবে দৃশ্যমান হয়, যে এই দোতলা এবং তিনতলায় যেখানে দেখছিলেন মূলত সেখানে এই যে এসির অংশটুকু। রেজা, আমরা শুনছিলাম, নিশ্চয়ই আবারও পরবর্তীতে যুক্ত হব আপনার সাথে এবং জানার চেষ্টা করব ভবনটির অগ্নি সুরক্ষা ব্যবস্থা সহ সবকিছু কেমন ছিল। সহকর্মীরা জানাচ্ছিলেন উত্তরায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে 2 পরিবারের 6 জনের প্রাণহানির পর সেখানকার সবশেষ পরিস্থিতি। এবার অন্য প্রসঙ্গে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভার আয়োজন করেছে নাগরিক সমাজ। দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোক সভা শুরু হবে। উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত শোকসভায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। বিদেশি মিশনের প্রতিনিধিরাও এই নাগরিক শোকসভায় অংশ নেবেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, শোকসভা শুধু পেশাজীবী সমাজের আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখবেন, রাজনৈতিক দলের কেউ বক্তব্য দেবেন না। বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভার আয়োজনে আছেন সহকর্মীরা। প্রথমেই যাব সাইফুদ্দিন রবিনের কাছে, তিনি আছেন সংসদের দক্ষিণ প্লাজায়। রবিন, বাদ জুমা আসলে এই শোকসভা অনুষ্ঠানের কথা, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাবেন এবং কারা কারা উপস্থিত হলেন সেটিও জানতে চাই। প্রস্তুত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তাকে শেষবারের মতো বলা চলে এক প্রকার স্মরণে শ্রদ্ধা জানানোর জন্য এই আয়োজন নাগরিক সমাজের পক্ষ থেকে। গতকাল নাগরিক সমাজের পক্ষ থেকে অধ্যাপক মাহবুবুল্লাহ, বিশিষ্ট অর্থনীতিবিদ, তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন যে প্রায় 5,000 উপস্থিতি আসলে আজকের এই শোক সভায় থাকার কথা রয়েছে এবং সেই উপস্থিতির মধ্যে থাকবেন পেশাজীবীরা মূলত এবং দেশের জ্যেষ্ঠ নাগরিকরা, বিভিন্ন খাতের পেশাজীবীরা, গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমের সম্পাদক বা কর্তা ব্যক্তিরা, সেই সঙ্গে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবীদের অংশগ্রহণ থাকবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অপরাজেয় বেগম খালেদা জিয়া শীর্ষক এই নাগরিক শোক সভায়, যেটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এটি বারবার উল্লেখ করার মতো বা এটি একটি আলাদা বৈশিষ্ট্য বহন করে এই অর্থে যে সংসদকে ঘিরেই আসলে বিএনপি চেয়ারপারসন বা প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার
পুরোটা জীবনের রাজনীতি ছিল, বা যে সংসদে সাধারণের প্রতিনিধিত্ব করার জন্য, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তার যে দীর্ঘ পথ চলা, দীর্ঘ সংগ্রাম, দেশ এবং দেশের জনপদ এবং জনগণের জন্য তার যে ত্যাগ এবং অবিরাম পথ চলা, সেটাই যেন আজকের দিনে আরও একবার উচ্চারিত হবে এই শোকসভায়। এবং শোকসভায় ইতিমধ্যেই সেই শোকসভাকে ঘিরে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের উপস্থিতি বাড়ছে, এবং ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক এবং সেই সঙ্গে পেশাজীবীরা উপস্থিত হচ্ছেন। বেলা 8টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খানিকটা হয়তো বিলম্বিত হতে পারে। অনেকেই আসলে এগিয়ে আসছেন এখানটায়, এবং যেহেতু কেবলমাত্র আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণ, সেই কারণে অন্য কেউ যেন এখানটায় ভিড় করতে না পারে, বা নেতাকর্মীরা যেন একেবারে দল বেঁধে বিশৃঙ্খলভাবে এখানে সমাগম না ঘটায়, সেই দিকটাও নজর দেওয়া হয়েছে। এবং সংসদ ভবনের পুরো এলাকা জুড়েই আসলে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কয়েক স্তরের পুলিশ, র্যাব, আনসার তারা সার্বক্ষণিকভাবে তৎপর। যেহেতু বিদেশি মিশনের প্রতিনিধিরাও, কূটনীতিকরাও এখানটায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যেই আসতে শুরু করেছেন আমরা অনেককেই দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের প্রতিনিধিদের এখানটায় অংশ নিতে। এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং তার উপস্থিতিতেই এই শোকসভা অনুষ্ঠিত হবে, এবং তিনি এখানটায় কোনো ধরনের বক্তব্য রাখবেন না। আপনি যেমনটি বলছিলেন শাফিন, যে কেবলমাত্র বিভিন্ন পেশাজীবীরাই আসলে এখানে আজকের দিনে তারা তাদের অভিজ্ঞতা থেকে, বিশেষ করে জ্যেষ্ঠ নাগরিক যারা, তারা তাদের অভিজ্ঞতা থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে কেমন করে দেখেছিলেন বেগম খালেদা জিয়াকে, কেমন ছিল তার পথ চলা, রাজনৈতিক জীবন, সংগ্রামের জীবন, দেশ এবং জনগণের প্রতি কতটা কমিটমেন্ট ছিল, সেই প্রতিশ্রুতির কথাই তারা স্মরণ করবেন শ্রদ্ধায়, ভালোবাসায় আজকের দিনে এই নাগরিক শোক সভার মঞ্চ থেকে। শাফিন। রবিন, ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই পরবর্তীতে এই নাগরিক শোকসভার ঘটনা প্রবাহ আপনার কাছ থেকে আবারও জানব। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল। এ সময় মরহুমার রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন তারা। বেলা 11টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের নেতাকর্মীরা। এ সময় হাবিবুন নবী খান সোহেল বলেন, যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে তারা আবারও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। দেশের মানুষ যখন পরিচ্ছন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তারা নির্বাচন নিয়ে ছড়াচ্ছে ভুয়া তথ্য ও গুজব। বলেন, প্রশাসনের কেউ জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। যারা ৭১-এ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন এবং করিয়েছেন, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছেন এবং করিয়েছেন, সেই গোষ্ঠী আবার তাদের অপতৎপরতা শুরু করেছেন। নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মাবরণে তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করতে চাচ্ছেন। ঢাকার কেরানীগঞ্জে মুসলিমবাগ এলাকার একটি ফ্ল্যাট থেকে মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে পুলিশ তল্লাশি চালিয়ে খাটের নিচ ও বাথরুমের সানসেট থেকে মরদেহগুলো উদ্ধার করে। জানা যায়, গত ২৫ ডিসেম্বর শিক্ষিকার কাছে পড়তে যেয়ে নিখোঁজ হন স্কুলছাত্রী ফাতেমা। মেয়েকে খুঁজতে বের হয়ে নিখোঁজ হন মা রোকেয়া রহমানও। দীর্ঘ ৩ সপ্তাহ পর সন্ধান মিলল তাদের মরদেহের। স্বজনদের অভিযোগ, পুলিশের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাননি তারা। তবে পুলিশ বলছে, ঘটনায় জড়িত সন্দেহে শিক্ষিকা মিম ও তার স্বামীসহ 4 জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এমন নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় বিরাজ করছে শোকাবহ পরিবেশ। প্রায় সবাই আতঙ্কিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। মরদেহ দুটি রাখা হয়েছে মিটফোর্ড হাসপাতালের মর্গে। রুম নেওয়ার পরে বলছে যে আমরা 3 বোন থাকবো, বাচ্চা আর এই জামাই, এরা নিচ্ছে তো দিচ্ছে। এখন আইডি কার্ড সবই নেওয়া হয়েছে, যেভাবে দেওয়া হয় ভাড়া দিচ্ছে। যেমন আমরা যেমন স্বাভাবিক আছে, এই স্বাভাবিক ঘরের ভিতরে লাশ আল্লাহ জানে। আমরা 15 দিন আগেই মানে গন্ধ পাইছি, বাড়ি এলে বলছিল যে গন্ধ কিসের। ওই বাসায় যে সিসিটিভি ফুটেজ ছিল, এটা আমরা পর্যবেক্ষণ থেকেই শুরু করি এবং তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা যে মিম এবং নূরজাহান, তারা দুইজনেই স্বীকার করে। গণভোটে হ্যায়ের পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। দুপুরে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে গণভোট নিয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, নাগরিকের দৈনন্দিন জীবনে গণভোট কী প্রভাব রাখবে তা বুঝিয়েই
হ্যার পক্ষে জনমত তৈরি করতে হবে। যারা নির্বাচন চায় না তারা সর্বোচ্চ চেষ্টা করবে ভোট বানচালের। নির্বাচন বিরোধী অশুভ শক্তিকে পরাজিত করতে সকলের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ফরজই কাফায় একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির 7ম দিন আজ। জুমার নামাজের কারণে দুপুর 3টায় শুনানি শুরু হয়ে চলবে বিকেল 5টা পর্যন্ত। এই সময়ে 481 থেকে 510 নম্বর আপিলের শুনানি হবে। এর আগে বৃহস্পতিবার 6ঠ দিনের শুনানিতে 104টি আবেদনের উপর সিদ্ধান্ত দেয় ইসি। এর মধ্যে 60টি আবেদন মঞ্জুর, 34টি আবেদন নামঞ্জুর এবং 10টি আবেদন অপেক্ষমান রাখা হয়। 6ঠ দিনের শুনানি সকাল 10টায় শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলে। ইসি জানায়, গত শনিবার আপিল শুনানির প্রথম দিনে 70টি আবেদনের মধ্যে 52টি বৈধ ঘোষণা করা হয়। ওই দিন 15টি আবেদন বাতিল এবং 3টি আবেদন স্থগিত রাখা হয়। গতকাল পর্যন্ত অনুষ্ঠিত শুনানিতে মোট 337 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। একই সময়ে 115 জনের আপিল নামঞ্জুর করা হয়েছে। এছাড়া 33টি আবেদন এখনও অপেক্ষমান রয়েছে। ভোট ঘনিয়ে এলেও চট্টগ্রামে অনেক অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনো। বেশিরভাগই থানা থেকে লুট করা। অবৈধ অস্ত্রের সন্ধানে পুরস্কার ঘোষণার পরও কাজ হয়নি। উদ্ধারে নেই আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিত কোনো উদ্যোগ বা অভিযান। এই অবস্থায় ভোটের মাঠে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন অনেক প্রার্থী। 24-এর 5 আগস্ট বিক্ষুব্ধ ছাত্র জনতার রোষানলে পড়ে চট্টগ্রাম মহানগর ও জেলার 11টি থানা। এই ফাঁকে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। পুলিশের তথ্য মতে লুট করা বেশিরভাগ অস্ত্র চলে যায় সন্ত্রাসীদের হাতে, ব্যবহার হয় অপরাধ কর্মকাণ্ডে। 1.5 বছরে শুধুমাত্র রাউজানি খুন হয়েছে 18টা। পরিসংখ্যান বলছে সিএমপির 8টি থানা থেকে লুট হওয়া 948টি অস্ত্রের মধ্যে এখনও উদ্ধার হয়নি 153টি। এর মধ্যে আছে 7.62 পিস্তল 16টি ও 9mm 42টি। ছোট এই অস্ত্রগুলো লুকিয়ে রাখা ও ব্যবহার করা সহজ। লুণ্ঠিত অস্ত্র হোক বা অপরাধীদের সংগৃহীত অস্ত্র হোক, অবৈধ অস্ত্রই, তো এটা ব্যবহার হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দিচ্ছি না, হয়তো সন্ত্রাসীরা ব্যবহার করতেছে। যৌথ বাহিনীর অভিযানও চলছে এবং আমাদের অস্ত্র উদ্ধারের প্রক্রিয়া আগের থেকে আমরা অনেক উদ্ধার করেছি। একইভাবে চট্টগ্রাম জেলার 3 থানা থেকে লুট হওয়া 232টি অস্ত্রের মধ্যে উদ্ধার হয়নি 31টি। অস্ত্রের সন্ধানদাতাকে পুরস্কৃত করার ঘোষণাতেও সাড়া মেলেনি। অস্ত্র উদ্ধারের পুরস্কার নিতে আমাদের কাছে এখন কেউ আসেনি। আমাদের পুরস্কার এখন আমাদেরকে বোধহয় নিতে হবে, কারণ আমরা এর মধ্যে কিন্তু কিছু কিছু আমাদের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করেছি, কিন্তু মানুষে কেউ আমাকে কাছে এগিয়ে আসেনি, কেউ আমাকে বলে নাই, আমাকে কেউ খবরও দেয়নি যে এই জায়গায় কোনো অস্ত্র আছে, আমরা যেন যাই। চট্টগ্রামে এক প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকায় প্রকাশ্যে অস্ত্রবাজি, গোলাগুলি, খুনের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় অনেক প্রার্থী। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আগামী নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচন আমি মনে করি অত্যন্ত কঠিন হবে এবং এটা নিরাপত্তা ঝুঁকি আগে থেকেও ছিল। সরকারের পক্ষ থেকে যে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা করা এটা প্রশাসনের দায়িত্ব। অস্ত্র মামলা এবং খুন মামলা আসামি পর্যন্ত তারা কিভাবে অবাধে বেরিয়ে যাচ্ছেন, এটার জন্য আমরা খুবই ব্যথিত। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এটা যাতে স্বাভাবিকভাবে নির্বাচন হতে না পারে, এটা মূলত একটা ষড়যন্ত্রের অংশ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এসব অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরুর কথা জানিয়েছে পুলিশ। আমাদের কিন্তু অভিযান কার্যক্রম সবসময় চলছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লায় জুলাই আন্দোলনে থানা থেকে লুট হওয়া চাইনিজ রাইফেল সহ 2টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গতরাত 2টার সময় মুরাদনগরের একটি পরিত্যক্ত ডোবা থেকে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব। এর মধ্যে একটি ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা থেকে লুটকৃত পুলিশের চাইনিজ রাইফেল। র্যাব কর্মকর্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মুরাদনগরে অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে ডোবা থেকে স্কচটেপ মোড়ানো 2টি অস্ত্র উদ্ধার করে র্যাব 11।
থেকে আমরা বুঝতে পেরেছি যে এটি হাইওয়ে থানারই হারানো একটি অস্ত্র। যেহেতু থানা লুট হয়েছে, অনেক থানাতে অনেক অস্ত্র থাকে যেগুলো সন্ত্রাসীদের আলামত হিসেবে রাখা হয়, সেই অস্ত্রের যে কোনো একটি অস্ত্র হতে পারে। 3 দশক ধরে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবেই পরিচিত নরসিংদী 5 সংসদীয় আসন। আগামী নির্বাচনে এই আসনটি নিজেদের করতে মরিয়া সবকটি দল। শান্তিপূর্ণ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন জেলা বিএনপিরই সহসভাপতি। দল বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় তার। অন্যদিকে দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য নিয়ে শঙ্কায় ইসলামী আন্দোলন প্রার্থী। ব্রহ্মপুত্র, মেঘনা ও আড়িয়াল খাঁ বেষ্টিত রায়পুরা উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 5 সংসদীয় আসন। ভোটার সংখ্যা ও আয়তনের দিক থেকে জেলার সবচেয়ে বড় আসন এটি। 1996 সাল থেকেই আসনটি ছিল আওয়ামী লীগের দখলে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3 দশকের ইতিহাস নতুন করে লিখতে চায় ভোটের মাঠে সক্রিয় থাকা দলগুলো। এই আসনে ধানের শীষের প্রার্থী আশরাফুদ্দিন বকুল। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ থাকলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন জামাল আহমেদ চৌধুরী। দল থেকে বহিষ্কার করলেও নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। 12 তারিখে আগ পর্যন্ত সরকার এই নির্বাচনে যাওয়ার যে একটা পরিবেশ সৃষ্টি করা, সেটা আজকে যদি আমি দেখি আজকে পর্যন্ত ভালো আছে। যদি সামনে আরও ভালো হয় তার আরও ভালো। যতই বা আইনের শাসনের ক্ষেত্রে যতই সুন্দর পরিবেশ হবে, তত কিন্তু মানুষ নির্বাচনমুখী হবে এবং সেন্টারমুখী হবে। দল যদি আমাকে বহিষ্কার করে, আমি তো স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে আমি মাঠে থাকবো, ইনশাল্লাহ ইলেকশন করব। এটা আমার লাস্ট ডিসিশন। আর দলের প্রতি আমার আস্থা আছে। ইসলামী আন্দোলনের প্রার্থীর অভিযোগ, রায়পুরার দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসীদের দৌরাত্ম্য, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি তার। কিছু গুটি কয়েক মানুষ তারা রায়পুরার অবস্থাটিকে সবসময় আপনারা দেখেছে প্রতিকূল করে রাখে, তারা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করে রাখে নানাভাবে। তো এই পরিস্থিতিতে মানুষ এখানে বিপর্যস্ত। আমরা চাই যে আনন্দ মুখরিত হয়ে আমরা যেন ভোট দিতে পারি, এরকম পরিবেশ যেন সরকার সৃষ্টি করে। এরই মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেই ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন, আমরা সমন্বিতভাবে এই উদ্যোগগুলো গ্রহণ করব এবং আমার বিশ্বাস যে আমাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অবশ্যই আমরা ইনশাআল্লাহ অতি দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। নরসিংদী 5 আসনে মোট ভোটার 4,94,651 জন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে প্রাচীর নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সরকারি নির্দেশনায় নির্মাণ কাজ শুরু হলে স্থানীয় কয়েকজন হামলা চালায়, এতে বেশ কয়েকজন আহতও হন। এদিকে অভিযুক্তদের দাবি, তাদের নিজ জমির কাজে বাধা দেওয়া হয়েছে। জেলা শিক্ষা অফিসার বলছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। টাঙ্গাইলের মির্জাপুরে অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটি নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনার ঝড়। গেল বছরের 20 ডিসেম্বরের ঘটনা। শিক্ষকদের অভিযোগ, সরকারি নির্দেশনায় বিদ্যালয়ের চারপাশে চলছিল প্রাচীর নির্মাণের কাজ। এ সময় স্থানীয় কয়েকজন নির্মাণ কাজে বাধা দেন। কারণ জানতে চাইলে শুরু হয় গালিগালাজ। মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ছাত্রছাত্রী যারা আছে তারাও এখানে পড়তে ইচ্ছুক, কিন্তু ওনারা হলো চাচ্ছে না যে এখানে প্রতিষ্ঠান থাকুক আর এখানে ভালো একটা কাজ হোক, এটা ওনারা চাচ্ছে না। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। অভিযোগে বলা হয়, এলোপাতাড়ি লাঠির আঘাতে গুরুতর আহত হন পরিচালনা কমিটির সহসভাপতি খলিলুর রহমান ও নির্মাণ কাজের সহযোগী সাইফুল। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। কদ্দুস, ফকির অথবা শুকুরুদ্দিয়ারা যারা আছে, তারা মাঝে মধ্যে আইসা এইখানে ঝামেলা করে। আউল দিয়ে আইসা খালি এলোপাতার মতো বাড়ি চলেছে, মাথার মধ্যে আঘাত করছে, সাথে সাথে জামালকে হাসপাতালে যায়, পরে ওখানে 6টা সিলি করে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজ নিয়ে এমন সহিংসতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করবে। সবসময় আতঙ্কে থাকে, এটা এলাকায় একটা ঝামেলা, এটা মীমাংসা না হলে আমরা আতঙ্কে আছি সবসময়। এটা শিক্ষার্থীরা নিরাপত্তা আপনি যতই বলেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, সুতরাং আমরা এটা নিয়ে একটু চিন্তিত।
তবে অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, পৈতৃক ভিটার উপর তৈরি করা হচ্ছিল স্কুলের প্রাচীর, তাই তারা কাজ বন্ধ করেছেন। অথচ জমি সংক্রান্ত কোনো কাগজপত্রই দেখাতে পারেনি কেউই। আমার জমি সহ বাউন্ডারি করতেছে, এটা আমি বাধা দিতে আসছি পরে আমার যেমন মায়ের দূর বা সেই অন্যায় হতেছে। এরা বাউন্ডারি ঘর বানাইছে করুক, অসুবিধা নাই, আমাদের বাপ দাদার সম্পদ, আমাকে বুঝিয়ে দিয়ে বাউন্ডারি করুক। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে স্কুল কর্তৃপক্ষ। প্রশাসন বলছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারিভাবে যে স্কুলটার জমি সরকারের কাছে মানে রেজিস্ট্রিভুক্ত করা আছে, সেটার একটা দলিল আছে। যদি অসুবিধা হয় পরবর্তীতে আমরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে আমরা বিষয়টা আশা করি সমাধান করব। স্কুলটির 131% জমির মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে কয়েকটি অবৈধ স্থাপনা। সব স্থাপনা উচ্ছেদ করে দ্রুত স্কুলের প্রাচীর নির্মাণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জারিন অর্নি, যমুনা নিউজ। নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী 2 যুবকের। গতরাত 1টার দিকে মাইজদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, মোটরসাইকেল শহরের চৌরাস্তা থেকে বিনোদপুর দিকে যাচ্ছিলেন 2 বন্ধু অভিদেবনাথ ও হৃদয় চন্দ্রশীল। পথে মাইজদি কেরানীবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় ইউটার্ন নেওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় অভির। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মৃত্যু হয় তারও। এছাড়া রাঙামাটি শহরের কামিয়াছড়ি মগবান এলাকায় 2 জন এবং ফরিদপুরের ভাঙায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 10ম শ্রেণীর এক স্কুল ছাত্র। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো শঙ্কা নেই। ব্রাহ্মণবাড়িয়ায় এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে আখাউড়ার খড়মপুর কেল্লা বাবার মাজার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচনে সিকিউরিটি ফোর্সের প্রস্তুতি, পোস্টাল ব্যালট, রিটার্নিং এবং পোলিং অফিসারদের কাজ সম্পন্ন হয়েছে। এখন নির্বাচনের জন্য অপেক্ষা করছে সরকার। গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। শফিকুল আলম আরও বলেন, বর্তমান সরকারের সময়ে সংস্কারের মাধ্যমে দেশ থেকে অপশাসন দূর করতে হবে। যারা সমালোচনা করছেন তাদের আসলে জানার পরিধি কম। দেশে যাতে স্বৈরাচার আবার ফিরে না আসতে পারে সেটা দূর করতে পারবেন। এই যে সংস্কারের যে সমষ্টি, এই সংস্কারের সবগুলো নিয়েই একটা প্যাকেজ আকারে এই গণভোট হচ্ছে এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ভোট দেন যাতে দেশে আর অপশাসন ফিরে না আসে। অনিশ্চয়তা কাটিয়ে মাঠে ফিরল বিপিএল। ঢাকা পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করছেন নোয়াখালী এক্সপ্রেস। মিরপুরে ম্যাচ কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যোগ দেব তার সাথে। মারুফ, নানা নাটকীয়তা শেষে বিপিএল এর ঢাকা পর্ব শুরু হলো, দর্শকদের প্রতিক্রিয়া কি? দর্শকরা গতকালকে খেলা দেখতে না পারে অনেক হতাশা প্রকাশ করেছিলেন, ক্ষুব্ধ ছিলেন এবং আমরা দেখেছিলাম গতকালকে গেট ভাঙচুর সহকারে এখানে যারা যেসব ব্যানার প্ল্যাকার্ড ছিল সবগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। দর্শকদের উপরে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। তবে গতকালকের যে ম্যাচ দুটি ছিল সেটি আজকে পুনর্নির্ধারণ করা হয় এবং আজকে যদি এখন বলি প্রচুর দর্শক আসছেন গ্যালারিতে, অনেক দর্শক। ইতিমধ্যে আমি যদি একটু দেখাই যে স্টেডিয়ামের ভেতরে এখন দর্শকরা প্রবেশ করছেন এবং দর্শকরা আসছেন উৎসবমুখরভাবেই। গতকালকে যেহেতু তারা ম্যাচ দেখতে পারেনি, আজকে তারা সেই ম্যাচ দেখতে এসছেন। যদিও গতকালকে টিকিট থেকে আসলে যারা রিফান্ড চেয়েছে সেই রিফান্ডটি বিসিবি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে এবং আজকে ঢাকা পর্বে প্রথমবারের মতো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের বিপিএলে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রামের সেই ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানে গ্যালারিগুলো অনেকটাই আসলে পূর্ণ। যদি বলি সময় যত গড়াবে তত বেশি দর্শক আসবে এবং প্রত্যাশা এটাই যে দ্বিতীয় ম্যাচে কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি। যেমনটা জানেন যে বিসিবি পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলামকে অপসারণের দাবিতে প্লেয়াররা বয়কটের সিদ্ধান্ত নেয়, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় গতকাল। সেই ফলশ্রুতিতে দর্শকরাও সোশ্যাল মিডিয়া সহকারে এখানে যারা খেলা দেখতে এসেছিলেন ম্যাচ বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দর্শকরাও যে তারা ম্যাচ দেখবেন না যদি প্লেয়াররা এরকম বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার না করে। সেই জায়গা থেকে আজকে আসলে সেই শঙ্কার
মেঘ কাটিয়ে আমরা দেখছি যে প্রচুর দর্শক খেলা দেখতে আসছেন এবং বেশ উৎসবমুখরভাবেই তারা যেমনটা বলছেন যে প্রত্যাশা করছেন বিপিএল এর শুরুটা এবার যেমনটা ভালো হয়েছে গেল 2 আসরের তুলনায় শেষটাও যাতে ভালোভাবে শেষ করতে পারে এবং তাদের প্রত্যাশা তাদের যে পছন্দের দল তারা যেন শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারে বিপিএলটা। শাফিন। মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনের জেরে এবার সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির সহযোগী ও ঘনিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি সহ দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারাও রয়েছেন। বিক্ষোভকারীদের দমন পীড়নের অভিযোগ তুলে নিষেধাজ্ঞাটি আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এক ভিডিও বার্তায় বিষয়টির ঘোষণা দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তবে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্য সরকারি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়নি। এই সিদ্ধান্তের ফলে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিদের সম্পদ যুক্তরাষ্ট্রে জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সাথে তাদের ব্যবসা অবৈধ বলে বিবেচিত হবে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী আন্দোলনে প্রায় ৩৫০০ মানুষের প্রাণহানি হয়েছে। সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের চাপে ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে যুক্তরাষ্ট্র। জোরালো কূটনৈতিক চাপ এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কায় এর মূল কারণ জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশগুলোর সংখ্যা ছিল হামলার জবাবে মধ্যপ্রাচ্য ইরানের সম্ভাব্য প্রতিশোধ সীমিত আকারে হবে না। তাই ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে আরব দেশগুলো। সম্ভাব্য অভিযানের বিরোধিতা করে তুরস্ক ও ইসরায়েলও। পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জেরে গেল জুনে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান। তেমন ক্ষয়ক্ষতি না হলেও এতে ওয়াশিংটন সহ পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আশ্রয়দাতা দেশগুলোর মনে এক প্রকারের ভয় ঢুকে যায়। বিক্ষোভকারীদের পক্ষে এবারও ইরানে হামলা চালানোর কথা ছিল যুক্তরাষ্ট্রের, কিন্তু আঞ্চলিক মিত্রদের মনে সেই পুরনো ভয়। শঙ্কা ছিল ইরানের জবাব হয়তো আগের মতো সহজ সীমিত হবে না, বরং আরও কঠোর, আরও ব্যাপক আকারে নিতে পারে এবারের প্রতিশোধ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো উপসাগরীয় অঞ্চলে। সেই শঙ্কায় মার্কিন হামলার বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় তুরস্ক। আমাদের অগ্রাধিকার হলো এমন যে কোনো পরিস্থিতি এড়ানো যেখানে শক্তি প্রয়োগ করা হবে, যেটা ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধের সময় দেখেছিলাম। এখন আবার এটি ঘটার সম্ভাবনা আমরা মেনে নিতে পারছি না। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার, ওমান ও মিশরের মতো আরব দেশগুলো। এ লক্ষ্যে আলোচনার প্রচেষ্টা চালিয়েছে এই 4 দেশ। হামলার গুরুতর প্রতিক্রিয়ার শঙ্কা থেকেই এই প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করেছে গণমাধ্যমগুলো। এদিকে হামলা থেকে আপাতত পিছিয়ে আসার ইঙ্গিত মিলল হোয়াইট হাউসের তরফ থেকেও। বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড না দেয়াতেই ইরানে হামলা করেনি যুক্তরাষ্ট্র, এমন দাবি মুখপাত্রের। প্রেসিডেন্ট ইরান সরকারকে জানিয়েছেন, যদি হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে পরিণত হবে ভয়াবহ। তিনি বার্তা পেয়ে বিশ্ববাসীর কাছে প্রকাশ করেছেন যে ইরানে হত্যা এবং মৃত্যুদণ্ড বন্ধ হবে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি, বিকল্প বিবেচনায় রাখা হয়েছে। এদিকে ইরানে অভিযানের সিদ্ধান্ত পেছাতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ প্রয়োগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনিক রহমান, যমুনা নিউজ। ভেনেজুয়েলার ক্ষমতা নিয়ে যেন এক নীরব লড়াই শুরু হয়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যখন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিকে তোড়জোড় চালাচ্ছে, তখন বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো হোয়াইট হাউসে পেলেন উষ্ণ অভ্যর্থনা। ডোনাল্ড ট্রাম্পের সুনজর পেতে নিজের নোবেল পদক উপহার দিয়েছেন তিনি। বৈঠককে যেভাবে দুপক্ষই ফলপ্রসূ দাবি করছে, তাতে প্রশ্ন উঠছে, তবে কি রদ্রিগেজের বিকল্প হিসেবে মাচাদোকে বিবেচনা করছে কিনা ট্রাম্প প্রশাসন? ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের কাছে আটক হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় নোবেলজয়ী এই রাজনীতিক। বৃহস্পতিবার হোয়াইট হাউসের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মাচাদো। আলোচনার বিস্তারিত না জানালেও দুপক্ষই একে অপরকে প্রশংসায় ভাসাচ্ছেন। মাচাদো তো নিজের নোবেল পদকই তুলে দিয়েছেন ট্রাম্পের হাতে। তার দাবি, ভেনেজুয়েলার নাগরিকদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট।
আমরা ভেনেজুয়েলানদের প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে আলোচনা করেছি। আমি তার স্পষ্টভাষী মনোভাব দেখে মুগ্ধ। ভেনেজুয়েলার জনগণ যে কষ্ট ভোগ করছে তা নিয়ে তিনি চিন্তিত। আমি তাকে আশ্বস্ত করেছি ভেনেজুয়েলার মানুষ এখন ঐক্যবদ্ধ। তারা চায় স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের সাথে বাঁচতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বরফ গলাতে বেশ তৎপর ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও। ট্রাম্প প্রশাসনই জানিয়েছিল তার উপর আস্থা রাখার কথা। এর আগে দেশটির বিরোধী দলীয় নেতা মাচাদোকে অজনপ্রিয় আখ্যা দিয়ে দেশ শাসনের অযোগ্য বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠছে, তবে কি মাচাদোর দিকে ঝুঁকছেন মার্কিন প্রেসিডেন্ট? যদিও হোয়াইট হাউস বলছে এখনও আগের অবস্থানই রয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট যে মূল্যায়নটি তুলে ধরেছিলেন তার বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি। জাতীয় নিরাপত্তা দলের কাছ থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করেই তিনি এমনটি বলেছিলেন। এই মুহূর্তে তার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ট্রাম্প ছাড়াও মার্কিন সিনেটরদের সাথেও বৈঠক করেছেন মাচাদো। ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের সহায়তা চেয়েছেন তিনি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশ শেষ করব এক ভিন্ন ধর্মী আয়োজন নিয়ে। রাজধানীর হাতিরঝিলে হয়ে গেছে উইমেন ম্যারাথন। 7 কিলোমিটার দৌড়ে অংশ নেন 1000-এর বেশি নারী। সকাল 6:30টায় ছিল ভিন্ন ধর্মী এই আয়োজন। উদ্যোক্তারা বলছেন নারীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ম্যারাথন। মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। মাঘের সকালে আড়মোড়া ভেঙে মাত্র উঁকি দিচ্ছে সূর্য। সাপ্তাহিক ছুটির দিনে ব্যস্ত শহরের ঘুম তখনও ভাঙেনি পুরোপুরি। হাতিরঝিলের এমপি থিয়েটারের সামনে তখন 1000-এর বেশি নারী। উদ্দেশ্য ম্যারাথনে অংশ নেয়া। সকাল 6:30টার পর জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় ম্যারাথন। শীতের সকাল হলেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিলেন নানা বয়স আর বিভিন্ন পেশার নারীরা। মুহূর্তেই ভুলে গেলেন নাগরিক ব্যস্ততা আর যাপিত জীবনের ক্লান্তি। First time, so it's a big deal for me because আমি আগে কখনো I was never into running, so it's like a nice initiative for me to start, and so far it's going great. মনে হচ্ছিল হাঁপাই যাব, বাট সবাইকে দৌড়াতে দেখে ভীষণ নিজেও এনার্জি পাচ্ছি। রেগুলার কিছুটা হাঁটা হয়, অত রানটা আসলে আমার প্র্যাকটিসে নাই, জাস্ট শখের বসে, এবং মনে হলো যে দেখি। I think if you want to be healthier, so it's like you have to walk. বডিটাকে মুভ করতে হবে, দ্যাটস অনলি থিং। ইটস নট অ্যাবাউট রানিং, ইটস অ্যাবাউট মুভিং। দারুণ, একটা মানুষকে রেগুলার লাইফে খুব কমফোর্ট থাকার জন্য খুব জরুরি। অংশগ্রহণকারীদের বেশিরভাগই এই ধরনের আয়োজনে প্রথম। 7 কিলোমিটার দৌড়ের পর ফিনিশ লাইন স্পর্শই তাদের জন্য বড় উপলক্ষ। দৌড়ানোর জন্য বাঁচার জন্য দৌড়, দুটেই আমাদের জন্য প্রযোজ্য। সো আমার মনে হয় যে দৌড় বা রান, ওয়ার্কআউট, ইটস আ মাস্ট ফর এ গুড লাইফ, হেলদি লাইফ। সুস্থভাবে বাঁচবেন সেজন্য, সুস্থ থাকার জন্য নিয়মিত হাঁটুন, দৌড়ান এবং ভালো সুস্বাস্থ্যকর খাবার খেতে হবে। নট অ্যাবাউট ফিজিক্যাল এন্ডুরেন্স, ইটস অলসো এ মেন্টাল স্ট্রেংথ। দ্যাটস ইট, রানিং ইজ ফান। দেশে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে, যার বড় অংশই নারী। নিয়মিত শরীর চর্চার অভ্যাস তাদেরকে অনেক রোগ থেকে বাঁচাতে পারে। উইমেনদের জন্য রান আমরা আয়োজন করা শুরু করলাম, তখন দেখলাম যে দেয়ার আর লট অফ ফিমেল পার্টিসিপেন্ট যারা আসলে পার্টিসিপেট করতে চায়, বাট সেরকমের প্ল্যাটফর্ম পাচ্ছে না। সো আসলে ওই জায়গা থেকেই আসলে এই জিনিসটা আয়োজন করা। রানিং ইজ দ্য এক্সারসাইজ যেখানে কিনা আমাদের পুরো বডির একটা মানে ওয়ার্কআউট করে। সো তখন হচ্ছে আমাদের যে মানে ফ্যাটগুলো থাকে বার্ন করার ইয়া থাকে। অনেকে হচ্ছে আমাদের হার্টের বিভিন্ন প্রবলেমে ভুগে, কেউ গ্যাস্ট্রিকের সমস্যা থাকে। আয়োজকরা জানান প্রতি বছর একবার অনুষ্ঠিত হয় উইমেন ম্যারাথন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।